আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শেখ ফরিদ ভাই, আজকে যে সংবাদটি নিয়ে আমরা খুব বেশি আলোচনা হতে দেখছি এবং আলোচনা হওয়ার মতোই সংবাদ, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং যত ধরনের হুমকি ধমকি থাকুক না কেন তিনি সেগুলো উপেক্ষা করেই দেশে ফিরছেন। তো শেখ ফরিদ ভাই, আপনার মূল্যায়ন জানতে চাই। শেখ হাসিনা ফিরলে তাকে প্রথমে নেতিবাচক দিয়ে শুরু করি, যে তিনি কি হত্যার শিকার হবেন না? তাকে কি বা বিএনপি কি তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত? ওভারঅল আপনার কি মনে হয়? আবারও আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদের শুভেচ্ছা। বর্তমান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে মানে এই একটা বক্তব্য চলতেছে সারা দক্ষিণ এশিয়ার যত দেশ আছে, এমনকি বহির্বিশ্বে, যেহেতু রয়টার রিপোর্ট করেছে, সারা পৃথিবীতে ছড়ে গেছে। আপনি যেটা বললেন যে শেখ হাসিনাকে আসলেই ফিরবেন বা বিএনপি কি তাকে আসতে দেবে? কেন বিএনপি বা আমাদের জামাত, এটা তো কোনো সরকার না, এখানে বিএনপি সরকার, এটা জামাত, হেফাজত, আমার ভাবির পোলা, সকলে মিলে ওয়াকার সম্মিলিত সরকার, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া সকল সরকার, এমনকি চিঙ্কুবামদেরও সরকার। এটা পৃথিবীর ইতিহাসে চিঙ্কুবামেরা কখনো ক্ষমতা যেতে পারে না, বাংলাদেশে সেখানে চিঙ্কুবামেরা ক্ষমতার পূর্ণ স্বাদ ভোগ করতেছে জোনায়েদ সাকির মতো এক বাটপারকে এমপিত্ব এবং মন্ত্রিত্ব দেওয়ার মাধ্যমে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, তার যোগ্যতা নিয়ে বলতেছি না। যেটা নিয়ে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারবেন কিনা, তিনি হত্যার শিকার হবেন কিনা, সম্ভাবনা রয়েছে, অস্বীকার করছি না। হতে পারে তিনি আসার সাথে সাথে এমন কিছু করতে পারে তিনি হত্যার শিকার হতে পারে। আবার বিএনপি তাকে প্রবেশ নাও করতে দিতে পারে। তাহলে কি হবে? প্রশ্ন হলো তিনি হত্যার শিকার হলে কি হবে? যদি আপনি বলেন শেখ হাসিনা যদি এবার হত্যার শিকার হয়, আমি এটা মনে না যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বলে গবেষণা, আমি প্রায় 1 বছর যাবতীয় গবেষণা করছি। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তিনি হত্যার শিকার হন, তাহলে সরাসরি দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এটা আমরা কেউ তাকে পছন্দ করুক বা আমরা সেটা কামনা করি বা না করি, এটা তাতে যায় আসে না। বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। কারণ কি জানেন? এখন বলবেন তাহলে কি বঙ্গবন্ধুর চাইতে তিনি শেখ হাসিনাকে বড় নেতা? না, বাংলাদেশের ইতিহাসে কোনো বাঙালি কারো পক্ষেই বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। এমনকি যদি সে 50 বছর ক্ষমতা থাকে তবুও না। কারণ মুক্তিযুদ্ধ একবারই হয়, জাতির জনক একবারই হইতে পারে, একটা দেশকে স্বাধীনতা একবারই দেওয়া যায়। আপনি সেই জাতিকে আপনি অনেক দূরে নিয়ে যেতে পারেন, একা চৌথ আসমান পর্যন্ত নিয়ে যেতে পারেন, কিন্তু জাতির স্বাধীনতা একবারই আনা যায়। এটা একবারই হয়। ঠিক জন্ম যেমন একবার হয়, মৃত্যু একবার হয়, স্বাধীনতা একবারই আনা যায়। কিন্তু স্বাধীনতা রক্ষা করার জন্য আপনি বিপ্লবী মহান নেতা হতে পারেন, হোয়াটএভার ইট ইজ। শেখ হাসিনা তার সমান নেতা নয়, তিনি নন, কেউই না। ইভেন বাংলার ইতিহাসে কোনো বাংলা ভাষী মানুষ তার চেয়ে বড় নেতা বাংলাদেশ অন্তত নেই। কোনো বাংলাদেশির পক্ষে বঙ্গবন্ধুর চাইতে বড় নেতা হওয়া সম্ভবই না। বঙ্গবন্ধুর বহু সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু তার উপরে কাউকে স্থান দিতে পারবেনই না যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে আলোচনা করেন। তো শেখ হাসিনা তাহলে বলেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগ 21 বছর পিছিয়ে ছিল ক্ষমতার বাইরে, তাহলে আওয়ামী লীগের কি গৃহযুদ্ধ তখন হয়নি? এই প্রশ্নটা আসতে পারে। যেমন অনেক মুক্তিযোদ্ধার সাথে আমার কথা হয়েছে, বলে যে বঙ্গবন্ধুর আমলেও তো আমরা নড়াচড়া করতে পারি নাই, সাহস পাই নাই। তুমি শেখ ফরিদ কিভাবে বলো যে শেখ হাসিনা কিছু হলে বাংলাদেশে এটা হবে সেটা হবে? আমি বললাম, আপনাদের যে অনুভূতিটা ছিল, আপনার জেনারেশন, আপনার সাথে আমার জেনারেশন গ্যাপ রয়েছে। 71-এ যারা মুক্তিযুদ্ধ আপনারা করেছেন, নিঃসন্দেহে তারা বীর, তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আপনারা 75-এ প্রতিরোধ তেমন ভাবে গড়ে তুলেননি বিভিন্ন কারণে। কিন্তু এখন কিন্তু তা থাকবে না। শেখ হাসিনা বিরোধী শক্তি, আওয়ামী লীগ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যেমন উত্থান ঘটেছে, তেমনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উত্থান ঘটেছে। হ্যাঁ, তাদের আদর্শ নিয়ে, নীতি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার প্রশ্নে কিন্তু তারা এক। আপনি আওয়ামী লীগের ভিতরে কেউ ধর্মনিরপেক্ষতা মানে কিনা, এনাদার কোশ্চেন। আওয়ামী লীগের ভিতরে সমাজতন্ত্র আছে, এটা আওয়ামী লীগের লোক জানেই না, তাই এটা আলোচনাই করলাম না। তারপর আওয়ামী লীগের গণতন্ত্র আছে, এটা জানে। এমনকি আওয়ামী লীগের ভিতরে এমন লোক আছে গণতন্ত্রে বিশ্বাস করে। আমি তাদের চিনি, জেনে দায় নিয়ে বললাম। বাঙালি জাতীয়তাবাদেও বিশ্বাস করে না এমন আওয়ামী লীগের লোক আছে, কিন্তু তারা আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু এক, মুক্তিযুদ্ধের প্রশ্নে তার অন্তত 2টা প্রশ্ন এক, কি শেখ হাসিনা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, এই 3টা প্রশ্ন তারা এক হয়ে যায়। তো আপনি এই যে শ্রেণীটা, এই শ্রেণীকে আপনি কি করবেন? এরা 75-এর মতো ভুল কেন করবে না জানেন? তারা জানে যে যদি 75-এর মতো ভুল করে, তাহলে তাদের আবার 21 বছর অথবা আরো বহুদিন বিরোধী দলে থাকতে হবে। আওয়ামী লীগের এখনো 21 বছর বিরোধী থাকার মতো কারোর অবস্থান নেই। কারণ লুটপট করে খাক আর কামাই করে খাক, তাদের গায়ে পেটে চর্বি জমে গেছে, তারা কিন্তু আর বসে খেতে পারবে না।
মানে তারা আর কিন্তু কামাই করে রোজগার করে 21 বছর বিরোধী দলে থাকার মতো এনার্জি তাদের নাই, তাই তারা ঝাঁপিয়ে পড়বে, মানে নিজের লাভে ঝাঁপিয়ে পড়বে, নাম্বার 1। এবার আসে, এটা গেল লাভ ফায়দা। আদর্শিক কারণে তারা ঝাঁপিয়ে পড়বে। যদি শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হতো, আবারও বলতেছি, যদি শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব, তারা 4 তারিখে মেরে ফেলত। 4 তারিখেই 2024-এর 4ই আগস্ট সেনাবাহিনী বৈঠকের বৈঠক, প্রতি ঘন্টায় ঘন্টায় বৈঠক হয়েছে, 24 ঘন্টায়। 4 তারিখ থেকে 3 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু 24 তারিখের 1টা মিনিট বাংলাদেশের কোনো সেনা কর্মকর্তা ঘুমায় নাই, কারণ তারা জানতো বাংলাদেশে বহু কিছু ঘটতে যাচ্ছে। তাদের যে আন্তর্জাতিক প্রভু রয়েছিল, তারা বলেছিল যে শেখ হাসিনা শেখ রেহানাকে হত্যা করলে বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হয়ে যাবে। আপনারা যতই বলেন যে আওয়ামী লীগ দুর্নীতি, স্বৈরাচার, এগুলো টিকবে না, তাহলে তখনই পারেন নাই। অর্থাৎ হইল শেখ ফরিদ ভাই, যাই আমরা ধরি না কেন, কিন্তু কথা হচ্ছে ভারতের এখানে কি কোনো ভূমিকা ছিল শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। শুধু ভারত না, আরেকটা দেশ আছে, এই দেশের নাম এখন আমি বলবো না। 2টা দেশ প্রকাশ্যে ছিল, একটা দেশ গোপনে ছিল। 3টা দেশ শেখ হাসিনাকে রক্ষা করেছে, ভারত তার এক যে নাম্বার। দেশটি গোপনে ছিল সেই দেশটি তো অনেকদিন ধরে বলে আসছিল শেখ হাসিনা সরকারকে যে এইটা আমেরিকা এখানে কলকাঠি নাড়ছে, তারা রেজিম ফেলে দেবে, কিন্তু সেই আওয়ামী লীগের সেই মোমেন সাহেব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এটি নাকচ করেছিলেন। কারণটা কি? মানে এর কারণ হলো, আপনাকে তো রাজনৈতিক দূরদর্শিতা থাকতে হবে। আমি তার মোমিন সাহেবের যোগ্যতার কম তা বলতেছি না, কিন্তু অনেক সময় আমি বাংলাদেশের, আমরা যখন সবে কলেজের ছাত্র, তখন আমরা বাংলাদেশের বড় বড় মোমিন সাহেবের মতো নেতাদের সাথে চলতাম। অনেকেই বলে না যে আমরা স্পিড কোথায় পাই। এই স্পিড পাওয়ার আর একটা কারণ আছে, কারণ হলো যে আমরা মফস্বলে থাকলে হবে কি, আমরা অনেক সময় বড় বড় নেতাদের সাথে ঘুরতাম, তখন বুঝতামই না। অর্থাৎ আমরা তেলাপোকা হয়ে, টিকটিকি হয়ে সিংহের সাথে বাস করতাম, বাঘের সাথে বাস করতাম, বুঝতাম না, সে যোগ্যতা তখন ছিল না। তো মোমিন সাহেবের এই বড় বড় মাথাদের মাধ্যমে তো ছোট ছোট কাজ মাথায় ঢুকে না, তারা সেটা মানতে চায় নাই, বিশ্বাস করতে চায় নাই। কারণ যখন কেউ ক্ষমতায় থাকে, যদি তার রাজনৈতিক প্রজ্ঞা সঠিক অবস্থানে না থাকে, রাজনৈতিক প্রজ্ঞা কমতি থাকে, তখন এই সমস্যাগুলো সৃষ্টি হয়। শুধু ওই দেশটি সতর্ক করেছে, আরো একটি দেশ সতর্ক করেছে, যে দেশের নাম এখানে নেওয়া, এই দেশে নিষিদ্ধ একেবারে। তারাও সতর্ক করেছিল, তারা গুরুত্ব দেয়নি। 71 সেই দেশটি ছিল, সেই নিষিদ্ধ দেশটির নাম সামাজদার খেলে ইশারা বিকাফি। আপনার নামটা নিয়েন না, আপনি বুঝে গেছেন, আর দর্শকরাও বুঝে গেছে। যাই হোক, তো একটা গোপন দেশের নাম আপনি নিয়েছেন, সেও বলেছে। সেই দেশটা তো 6 মাস আগেই বলেছিল, সেই দেশ তো 6 মাস আগেই তারা বলেছে, ওটা আমিও বিশ্বাস করি নাই। কিন্তু একটা যে ধাক্কা দিবে এটা বুঝতে পেরেছে, একটা যে ঘটতে যাচ্ছে কিছু বুঝতে পেরেছিল। কারণ ছিল কি জানেন, আওয়ামী লীগ যখন ওভার কনফিডেন্টে চলে গেল নির্বাচনের পরে, 2024 নির্বাচনের পরে। তাছাড়া ওদের তো গোয়েন্দা রিপোর্ট বলে একটা বিষয় থাকে, গোয়েন্দা রিপোর্ট তো ছিল ওদের কাছে। ছিলই। আর আরেকটা সমস্যা আছে, সেটা হলো যারা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ক্ষমতায় যায়, বেশিরভাগ তো রাজনীতিক নয়, তারা হচ্ছে হয় ব্যবসায়ী, নয় গুন্ডা মাস্তান। দিস ইজ দ্য প্রবলেম। আদর্শিক হলে আর প্রজ্ঞাধারী হলে, তাহলে কিন্তু মানুষ চিন্তা করবে, সুদূর প্রসারী পরিকল্পনা করবে। এদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল না। ক্ষমতায় আপনি দীর্ঘদিন থাকলেই যে আপনি পরিকল্পনা করেছিলেন তা কিন্তু না। 17 বছর এনার টাইম ছিল, কিন্তু অনেক কিছু পরিবর্তন করা সম্ভব ছিল। তারা বিশ্বাসই করতো না তারা 17 বছর ক্ষমতায় থাকবে, তারাও জানতো থাকতে পারতেছে না। তারা ভেবেছে এই তো আর কয়দিন। কিন্তু ক্ষমতায় থাকলে আপনার সাংগঠনিক সমৃদ্ধি আনতে হয়, সক্ষমতা বাড়াতে হয়। আপনার মানুষকে, আপনি যে আদর্শে বিশ্বাস করেন, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই আদর্শিকভাবে আপনি আপনার জনগণ তৈরি করতে, মানে জনগণ না, আওয়ামী লীগ তার সংগঠন তৈরি করতে পারে নাই। এটা একটা প্রবলেম। আপনি এটা মনে করেন না যে জনগণের কারণে সে আওয়ামী লীগের ক্ষমতার পতন ঘটেছে। আওয়ামী লীগের ভিতরে যে আভ্যন্তরীণ কোন্দল ছিল ভয়াবহ। আপনি আমাকে বুঝাইয়া দেন, আপনি ঢাকায় বসবাস করেছেন, আপনি বলেন তো মিরপুরে 3 বাঘ থাকতে কিভাবে মেট্রো রেল ভাঙলো, আমাকে বুঝায় বলেন। আমি সেই 3 বাঘের ড্রাইভারদের আত্মীয় স্বজন সম্পর্কে জানি, তাদের নাম শুনলে ডিসিএসপি ভয় পেয়ে যেত, গুন্ডা ফান্ডাদের কাপড় নষ্ট হয়ে যেত। মানে ডাক সাইড বিরাট বড় গুন্ডা, জেলার গুন্ডাদের, এমনকি ঢাকার বড় বড় গুন্ডাদের কাপড় নষ্ট হয়ে যেত। ডিসিএসপি কাঁপতো, তাদের মেয়রের যে তাপস ছিল, সে তো চিহ্নিত একটা দুর্নীতিবাজ, ভয়ঙ্কর, এবং তার কল রেকর্ড ফাঁস করলো। দেখা গেল যে সে 2-3 তারিখে পালিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে গেছিল, তাকে যেতে দেওয়া হয়নি। শেখ হাসিনার অ্যাপ্রুভাল নিয়ে ফোন করে তারপরে তিনি ওইখান থেকে পালালেন। তো ব্যাপারটা তো দাঁড়ায় শেখ পরিবারের উপরেই, তাই না? শেখ হাসিনা কি এখানে যেটা বললেন, দলের ভুল থাকতেই পারে, তিনি কি এখনো বুঝছেন না শেখ পরিবারের ঝামেলা ছিল? আরেকটা প্রশ্ন ফাঁকে করে রাখি, আপনি কি মনে করেন শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে ফিরবেন বলেছেন? হাসান মাহমুদ
ওবায়দুল কাদের এরা ফিরবে আপনার মনে হয়? না 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 না, আমি আপনাকে বলে দেই, যারা হালুয়া রুটি খেয়েছিল, যারা জননেত্রী শেখ হাসিনার ডানে বায়ে আগে পিছিয়ে থেকে হালুয়া রুটি খেয়েছিল, আমার মনে হয় না তাদের মধ্যে থেকে শতকরা, যদি তারা 100 জন হয়ে থাকে, ওই তার মধ্যে 10 জন ফিরবে না, 90 জন পালায় থাকবে। কারা যাবে জানেন? যারা কোনো কিছু না পাওয়া। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন যে যারা কিছু পায়নি 17 বছর, তারা আমার জন্য আন্দোলন করবে, বলেছে, তিনি নিজে বলেছেন, এবং আমিও তাই দেখতেছি। আমি তো আপনাকে একটা বলি, তিনি তার নেতাদের কথা বলেছেন, আমার মনে হয় তার চাইতে বেশি কার্যকরী হবে যারা দেশের অভ্যন্তরে রয়েছে। তিনি যখন সত্যি একটা নির্দিষ্ট ডেট দিবেন, তখন কিন্তু এই দেশের যারা তার পক্ষে, যারা তার আদর্শকে ধারণ করে, এমনকি যারা ওই লুটপাটের ভাগ নেয় নাই, তারাই দেখবেন একেবারে জান দেওয়ার জন্য হাজির। ওইটা আসবে না। ধরেন 100 জন ডানে বামে থেকে লুটপাট করেছে, তাই যদি হতো, তাহলে এখনই তো তারা কথা বল। আচ্ছা, আপনি কথা বলেন কেন? আপনি আওয়ামী লীগ করেন? না। আওয়ামী লীগের আপনি নির্যাতিত কেন? আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন? আপনার বক্তব্য তো সবাই কেন আওয়ামী লীগের পক্ষে যায়? আমি তো আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের পক্ষে কেন কথা বলি? কারণ তারা আওয়ামী লীগ তাহলে নির্যাতিত। তারা কেন বলে না? সেখানে তারা আমরা শত তো অ্যাক্টিভিজম করি না যে আমার কার সাথে ঝগড়া তারে আমি পিডামো, মানে না, আমরা তো- আমার আওয়ামী লীগের সাথে ঝামেলা আছে, কিন্তু আওয়ামী লীগের না পক্ষে আমি ইচ্ছা করে বলি না। আওয়ামী লীগের কোনো ব্যক্তি, আমাদের তো অনলাইনে সবাই দেখেন, এমন কোনো পাতি নেতা থেকে শুরু করে বড় নেতা কেউ বলতে পারবে না যে 2 পয়সা কেউ আমাকে দিয়েছেন। 100 টাকা দিয়ে বলেছেন যে ভাই এই নেন 100 টাকা আমার পক্ষে বললেন, বা এই নেন 1 কোটি টাকা আমাদের পক্ষে বললেন, এরকম কোনো মাইকেলাল নাই, থাকবেও না। তো এখানে কোনো স্বার্থের নাই, তারা দিবেও না। জায়গাতে তাদের পক্ষে তারা দিবেও না সাদনু। যারা তার নিজের কর্মীকে টাকা দেয় না, আপনাকে দিবে, আমাকে দিবে, আপনারা আশা করেন কেন? তারা নিজের কর্মীকে দেয় না। আমরা তো, আপনি কেন, আমরা এই দেশে জন্মেছি, আজকে আমার এই গায়ে ব্লেজার থাকতো না, আপনার এত সুন্দর একটা জামা থাকতো না, এমনকি আপনার চেহারাও এত সুন্দর থাকতো না। আমি কালো হলেও আমার চেহারাটা একটু এরকম থাকতো না, আরো মরচাইটা থাকতো, সোজা হিসেব করি। আমরা থাকতাম বিহারিদের চাপরাশি। কিন্তু বঙ্গবন্ধু আমাদের সেই দেশটা দিয়ে গেছেন, সে দায় থেকেই কথা বলি রে ভাই। ওই আওয়ামী লীগের লুটেরা এসে আবার ক্ষমতা নেবে, সেই জন্য বলি যারা আমাদের মনে করে তারা ভুল করতেছে। আমরা এই বাংলাদেশে জন্মেছি, একটা স্বাধীন দেশে। বঙ্গবন্ধু তার জীবনের, তিনি কত বছর জেল খেটেছেন? তার জীবনে 55 বছরের জেল খেটেছেন। কত বছর? 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ তিনি জেল খেটেছেন। কিশোর বয়সীতে চলে গেল 20 বছর, তাহলে জীবন থাকলো কতক্ষণ? 35 বছর। 35 বছরের মধ্যে হিসাব করেন তো, 3 ভাগের 1 ভাগ তো তার জেলেই গিয়েছে বাংলাদেশের মানুষের জন্য। সেই দায় থেকে কথা বলি ভাই, তিনি জীবন দিয়ে গেছেন 75-এও, সেই দায় থেকে কথা বলি। শেখ হাসিনাকে আমার আত্মীয় হয় না, আমি আওয়ামী লীগ করি কেন বলি? তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে। আমরা সেই দায় থেকে কথা বলি এবং বলে যাব। সেই জন্য আমরা 72 সংবিধানের পক্ষে কথা বলি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, বলবোই। কে আমাদের কি দিল কি দিল না, এটার সাথে তো কোনো কিছু। যেমন আওয়ামী লীগ ধরেন কালকে ডিসেম্বর মাসে আসলো এবং তারা ক্ষমতায় চলে গেল, ধরেন কথার কথা। আপনিও জানেন, আমিও জানি, আপনার সম্ভাবনা বাংলাদেশে, আপনার প্রবেশের সম্ভাবনা, তসলিম আসের সম্ভাবনা জিরো। আমার হয়তো 5-10% সম্ভাবনা রয়েছে যে আমি সেখানে যাব বা উপস্থিত থাকবো। সম্ভাবনা তো 5%। যাবো মানে যেতে দিবে কিনা, তারাও পছন্দ করে কিনা। কারণ হলো যে আমরা যেভাবে আওয়ামী লীগের আদর্শকে ধারণ করি, আমরা তো আসলে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করি। বাঙালি জাতীয়তাবাদে আমি বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় আমি বিশ্বাসী, সমাজতন্ত্রে আমি বিশ্বাসী, গণতন্ত্রে আমি বিশ্বাসী। আওয়ামী লীগের মধ্যে এরকম লোক তো আপনি কম পাবেন। তো ওই লোকগুলো তো চাইবেন আমরা যারা, আপনি যখন সমাজতন্ত্রের কথা বলবেন, আপনাকে আওয়ামী লীগের অনেক লোক পছন্দ করবেন। যাক, সে বিতর্কে আমি যাচ্ছি না। আপনি যেটা বলতেছিলেন যে এইখানে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতারা যারা সুবিধাভোগী, তারা খুব কম আসবে না তা বলছি না, কম সংখ্যায় তারা কম। 100 জনের মধ্যে 10 জন আসবে শেখ হাসিনার সাথে, কারণ জানে সেখানে জান যেতে পারে। কারণ আপনি ধরে নেন 99% আপনি সফল হবেন, কিন্তু 1% তো সম্ভাবনা আছে জান চলে যাওয়া, তাই তারা আসবে না। গ্রেপ্তার হতে পারে, আসবে না। কিন্তু সাধারণ মানুষ, তবে সবচেয়ে আপনি আশ্চর্য হবেন, মনে রাখবেন আপনি, যেটা আমি বহু আগেই বলে রেখেছি, যখন কেউ বিশ্বাসী করে না শেখ হাসিনা আসবে, তখন আমি বলে রেখেছি সাধারণ মানুষ কিভাবে যুক্ত হয় আপনি দেখতে পারবেন। যারা আওয়ামী লীগ কোনোদিন করে নাই বা আওয়ামী লীগের সমালোচনা করছে, তারাই দেখবেন সংখ্যাটা বেশি। সেখানে যদি শেখ হাসিনা যদি বাই রোডে আসে, তাহলে কোটি কোটি মানুষ দেখবেন। আর যদি আকাশপথে আসে বা জলপথে আসে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ তার জন্য অপেক্ষা করতেছে। এখন বলবেন যে বিএনপি ঢুকতে দিবে কিনা? বিএনপি তো ঢুকতে দিবে না, কারণ তারা জানে শেখ হাসিনা আসা মানেই বিএনপির সরকারের কুর্সিটা উল্টে যাবে। বিএনপির সরকারের যে গণেশ, এই গণেশ আর থাকবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করা মানেই বাংলাদেশের সাধারণ মানুষ ধরে নিবে শেখ হাসিনা ক্ষমতায় চলে যাচ্ছে। এটা তারা ধরে নিবে। মনে করেন শেখ হাসিনা আসার পরও 5 বছর কিছু এলো না, তারপর জনগণ ধরে নিবে এই শেখ হাসিনা কালকে আসলো। আর এই যে যারা বলছে, আজকেও আমাকে একজন বলছে
আমি একটা লাইভে আপনার আগে এখানে ছিলাম, আপনারা বলছি যে 5 মিনিট পরে, কারণ আমার একটা ফোন ছিল। লাইভ শেষে আমাকে একজন দেশের বাইরে থেকে বলেছে, কানাডাতে আপনার ওইখানে আছে, উনি আমাকে ফোন দিয়ে বলল, ফরিদ তুমি এটা কি করে তুমি যে বললা রাশেদ হায়দারের চ্যানেলে শেখ হাসিনা ফিরবে লক্ষ লক্ষ কোটি, কি করে সম্ভব? তিনি কিন্তু আমার সিনিয়র, অনেক আমার সাথে রাজনীতিও বেশি বুঝেন, শিক্ষা দীক্ষাও বেশি, অর্থ অনৈতিকও বেশি, চেহারাও সুন্দর। তিনি আমাকে ফরিদ এটা কেন তুমি বললা, আমাকে বলো। আমি বললাম আপনি চ্যানেল আমরা আমার বক্তব্য শুনছেন, তুমি যখন আজকে রাশেদের চ্যানেলে গিয়ে দেখলাম সে লাইভে যাবে, তুমি বক্তা, তখনই বুঝছি তুমি আলোচনা করো, আমি শুনেছি। তোমার কোনো বক্তব্য আমি 1 ঘন্টা শুনে পরে লাইভ তো আমি শুনি না, তোমারটা পরে শুনি বিচ্ছিন্নভাবে, এটা পুরোটাই শুনেছি শেখ হাসিনা প্রসঙ্গে। আমি বললাম আপনার কেন মনে হয় যে তিনি আসবেন না, এটা বলেন। বলছে যে ওই যে গদবাধা কথা কয়, বিতাড়িত, উনি পলাতক বলেন নাই, বললে আমি জানি সাইদে ধরো, উনি বলছেন বিতাড়িত নেতা কি দেশে ফিরতে পারে? আমি বললাম তারেক রহমান ফিরে নাই, মুসলেখা দিয়ে ফিরেছে। আমি তাহলে কেন পারবে না? কেন শেখ হাসিনা পারবে? তারেক রহমান তো লন্ডন ছিল, শেখ হাসিনা তো কলকাতায় বা দিল্লিতে বসে আছে। তিনি শুধু বলবেন লং মার্চ শুরু করে দিবে বাংলাদেশের জনগণ। কারণ আপনি যাই বলেন, বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। আর এই মুহূর্তে আপনিও জানেন আমিও জানি যে আগস্ট মাসের 2024-এর জুলাই মাসের পরে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক ছিল না, আপনিও জানেন আমিও জানি। এমনকি কথা বলার লোক ছিল না, এখনো কিন্তু নেই। কয়জন বলে কথা? আচ্ছা আপনি আমাকে বলেন তো, আওয়ামী লীগের কি 100 জন লোক কথা বলে? আপনি সবাই রেতে আছেন কেন? 100 জন যদি বলে, তার মধ্যে আমরা আগে, ওরা পিছিয়ে, তাহলে 100 জন লোক কথা বলে না আওয়ামী লীগের। আওয়ামী লীগের তো 300 এমপি ছিল, আওয়ামী লীগের তো 560 উপজেলা চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের তো শত শত মেয়র ছিল, আওয়ামী লীগের তো উপজেলা নেতা ছিল, আওয়ামী লীগের তো পাতি নেতা ছিল। তারা কোথায় গেল? তারা কথা বলে না কেন? মুক্তিযুদ্ধ ভাতা নিয়েছে 2.5 লক্ষ মানুষ, তার মধ্যে 1.5 লক্ষ তো জেনুইন। তারা কোথায়? যারা প্রতি মাসে 20,000 করে টাকা নিয়েছে, আর যুদ্ধাহত হলে তো আরো বেশি পেয়েছে। আবার এর মধ্যে কিছু আবার লোন নিয়েছে। অন্তত আমি 100 লোককে চিনি যারা মুক্তিযোদ্ধা পরিবারের, তারা লোন নিয়েছে 20 লাখ, 10 লাখ, 30 লাখ, 20 লাখ, কেউ 50 লাখ ভিন্নভাবে নিয়েছে। ডাইরেক্ট মুক্তিযুদ্ধ, আবার অন্য জায়গায় সুবিধা নিয়েছে। তাদের তো আমি একজনকে কথা বলতে দেখি নাই। এমনকি আমি যে 20 জনকে চিনি কমপক্ষে, যারা কমপক্ষে নিচে 5 লাখ, 10 লাখ, 20 লাখ করে লোন নিয়েছে, তারা কোনোদিন আপনাকে এর আগেও বলেছিলাম, আবার বলি, আমার বাচ্চাদের একটা চকলেট খাওয়াই নাই। তারা চিনে আমার বাচ্চাদের একটা চকলেট, 5 টাকাতে একটা চকলেট কিনে দেয় নাই, 20 টাকাতে একটা খাপড়া মার্কা আইসক্রিম দেয় নাই। কিন্তু বিএনপিকে চাঁদা দিয়েছে 10 লাখ, 5 লাখ। অদ্ভুত ব্যাপার, এই 20 জনই বিএনপিকে চাঁদা দিয়েছে, জামাতকে চাঁদা দিয়ে চলতেছে। কিন্তু আমরা যে কথা বলতেছি, আমি বলতেছি না যাতে আমার পোলা বাচ্চারা আইসক্রিম খাওয়া, ওই আশাই তো আমরা করি না, তাই না? কিন্তু তাদের একটা উদাহরণ দিলাম। তাহলে আপনার আমার কেন কথা বলতে হবে আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের জন্য? আপনার কেন কথা বলতে হবে মুক্তিযুদ্ধের জন্য? কেন বলতে হবে ভাই? আমরা কারা? তাদের আর সেলফি লীগ সম্পর্কে আপনি জানতেনি? সেলফি লীগ, আরে বাপরে বাপ, ভাইরে ভাই, দুঃখের কথা, কষ্টের কথা বলি আছে আপনার চ্যানেল যেহেতু অনেক বড় প্ল্যাটফর্ম। ভাই বছরের পর বছর শ্রাবণ প্রকাশনীর রবিন ভাইয়ের খুব অল্প টাকায় আমরা কোন রকম ভর্তুকি দিয়া নিজেরা মুক্তিযুদ্ধের বই নিয়ে জেলায় জেলায় ঘুরছি। ভাই আপনি কি জানেন, একটা আওয়ামী লীগের এমপি আমাদের সাথে ছবি তুলে নেয়, লজ্জা পাইতো। বুঝতে পারছেন? আমাদের বলেন ছোট ভাই, এই 100 টাকা নাও, এটা খাও, তোমরা ভালো কাজ করতেছো, বলে নাই। বরং সাধারণ মানুষ কি করেছে জানেন? স্পিরিটটা কোথায় পাই আমি চেক করি। ওই যে মনে করেন সিলেটে গেছি, একজন লোক দেখি খাবার নিয়ে আসছে, কয় ভাই খান। তা আমরা ভয় পেতাম, খাওয়ায় বিষ খাওয়াই মারে কিনা, খাইতে চাইতাম না, কারণ আমাদের নির্দেশ ছিল অপরিচিত লোকের খানা খাওয়া না। কিন্তু এমন ভাবে ধরেছে, ভাই আপনারা এত কষ্ট করতেছে। প্রথমে ভাবতো এটা সরকারি, পরে যখন বুঝতো সরকারি না, এটা ব্যক্তিগত, তখন আমাদের জন্য খাবার আনতো। আপনি জানেন, সাধারণ মানুষ খাবার আনতো। এবং ইউ বিলিভ ইট অর নট, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কারা কিনেছে জানেন? আমি যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী 2000 বিক্রি করে থাকি, কথার কথা, এই 2000-এর মধ্যে আপনি অনুমান করেন আওয়ামী লীগের লোক কয়জন কিনছে আমাদের কাছ থেকে? বলেন আপনারা কত পার্সেন্ট? আপনি কি জানেন? এর মধ্যে 200 লোক আওয়ামী লীগ না, সাধারণ মানুষ এই বই কিনছে। এমনকি বঙ্গবন্ধুর যারা সমালোচক, সবচেয়ে ভালো লাগতো, আমরা ধরতাম কেমনে যে এটা বঙ্গবন্ধুর সমালোচক, আগে তো ভাই অসমাপ্ত আত্মজীবনী আছে, আমি আস্তে কথা বলা কেন, পরে বইটা দিয়ে দিই। জি বলেন। ধানমন্ডির 32 থেকে অসমাপ্ত আত্মজীবনী কিনে এনেছিলাম।
আরে আচ্ছা একটু অনেকে Sure. এখানে অনেকগুলো কমেন্ট করছেন, কমেন্টগুলো পড়া হবে প্রিয় দর্শক, আমরা যেগুলো দেখাতে পারি দেখাচ্ছি। গত বছর এই সময় কিন্তু আমি অন্ততপক্ষে বলেছিলাম যে শেখ হাসিনা ফিরবেন, কারণ যেভাবে তাকে খুনি সন্ত্রাসী বলা হচ্ছিল সেটা ততদিনে আমার কাছে স্পষ্ট হয়েছিল আসলে তিনি এটার সাথে জড়িত কিনা, কেউ জানতেন কিনা। ধরেন আপনার ঘরে একটা খুন হয়েছে, আপনি জানেন কিনা, আপনি হয়তো বলেছেন যে যেন কেউ ঢুকে আমার ঘরে মারামারি না করে, তোমরা দেখে রেখো। শেখ হাসিনাকে কি ওরা ফাঁসি দিতে পারবে? পারবে? কত নালি আদেশের না। আমি এইটাও, আপনি যেমন 1 বছর আগে একটু বলেছেন, আমি বলেছিলাম যে বাংলাদেশে কোন কোন দড়ি আছে যেটা শেখ হাসিনা গলায় ফাঁসি লাগাবে, কোন জল্লাদ আছে, কোন আদালত। শুনেন, এই ভাবির পোলারাই যে চিৎকার চেঁচামেচি করে, পিছনে তাদের খোটা আছে তাই কুদে। শেখ হাসিনা যদি মুখোমুখি যেদিন হবেন, কিছু এগুলো টিকবে না। এত তো খারগিল লাগিয়ে খুঁজে পাবেন আপনি, হেজাক পাতি লাগিয়ে খুঁজে পাবেন, এত পাবেন আপনি। জামাতের সাদা শকুন ছবি করে খুঁজে পাওয়া যাবে আপনার মনে হয়? পাওয়া যাবে না। সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, এবং যেতে তো হবেই, 2 দিন আগে আর পরে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে, নইলে তাদের যে ফরফরানি মিশন কিন্তু বন্ধ। মানে তারা যদি মনে করে তার তার বিশেষ দেশ আব্বা তার রক্ষা করবে, তার মিশন পারবে না। কারণ একটা দেশই পুরো পৃথিবী চালায় না, একটা দেশই পুরো পৃথিবী চালায় না। আপনি যদি এক ব্যক্তির উপরে ভরসা করে থাকেন অমুকে আমাকে রক্ষা করবে, তার যখন সমস্যা হবে তাকে কে রক্ষা করবে? এই যে শেখ হাসিনাকে যে এই কেসকি বান্দির পোলারা 2 দিন আগেও তাদের গাল ছিল ট্যাপ খাওয়া, পেট ছিল পিঠের সাথে লাগানো, পশ্চাৎ ছিল লেভেল, এখন ঘাড়ে গর্দানে উদুমবার গোস্ত হয়েছে, পশ্চাৎ পাছার মাংস পিলা ময়মনসিংহ এর পাউরুটি হয়েছে। নিজেদের কত বড় বীর নেতা মনে করতেছে। এরা কারা? এরা কারা? এদের চিন্তকে? এই সমস্ত ভুইফোর লোক কতদিন টিকতে পারবে? শেখ হাসিনা যখন এদের এতই ক্ষমতা যে শেখ হাসিনাকে এতদিন বললো কি ধৈর্য আনবো, ফাঁসি দিবে, তারপর ভারত দেয় না কেন? এখন তো শেখ হাসিনা আসতে চাইছে, আসতে এখন এত চেঁচামেচি করে কেন? এইবার তো এরা ধরা খাই গেছে ভাবির পোলারা। এখন তো শেখ হাসিনা জুকের মুখে চুন দিয়ে দিছে বা জুকের মুখে লবণ। তা আমি আসতেছি, দেখি তোরা কি করতে পারবে। শেখ হাসিনা যে বঙ্গবন্ধুর কন্যা এটা ভুলে গেছিল আর কি, কেসকি বান্দির পোলারা ভুলে গেছে যে শেখ হাসিনা কার সন্তান, কার মেয়ে, একটু ভুলে গেছে, কোন দলের নেত্রী ভুলে গেছে। শোনেন, শেখ হাসিনা যখন আসবে, যেদিন ঘোষণা দেবেন, অনেকেই দ্বিমত, আমি জানি আপনার সাথে এই ভিডিওর পর আমাকে অনেকেই মেসেজ করবে, লিখবে, এমনকি তার পক্ষের তার বিপক্ষেরও 2 পক্ষই আমাকে ফোন করবে, এটা কি করে সম্ভব, কিভাবে আসবে। আসলে পৃথিবীর কোনো কিছুই ঘটার আগে সবকিছু অসম্ভব মনে হয়। আসাদ কানাডায় চলে যাবে এটা অসম্ভব ছিল যখন আসাদ ভারতের জেলে ছিল, যখন আসাদ বাংলাদেশের জেলে ছিল, যখন আসাদ ঘর থেকে বেরোতে পারতো না বাংলাদেশে, তখন যদি কেউ বলতো আসাদ কানাডায় যাবে, থাকবে, আসাদ অ্যাক্টিভিস্ট হবে, তখন তখন কিন্তু এটা অসম্ভবই ছিল। সম্ভব হওয়ার পরে বোঝা গেছে সম্ভব। এটা কিন্তু সত্য শেখ ফরিদ ভাই, আমি যে কোনোদিন অ্যাক্টিভিজম করব ক্যামেরার সামনে, এটার কোনো প্ল্যান আমার ছিল না। শুধুমাত্র ইসলামিক সন্ত্রাসীরা আমার খোঁজে খোঁজে এই জায়গায় আনছে। আপনার তাও ছিল, আমার তো আরো ছিল না। হ্যাঁ, আপনার সাথে যখন দেখা হয়েছে তখন আপনি কিন্তু কোনো মানে ভিডিও তো দূরের কথা, দূরের কথা। আমি সেই, তাহলে আপনি বুঝেন যে আপনার সাথে যখন আমার দেখা হইলো কলকাতা, আপনি কি ভাবছিলেন আমি ভাবছিলাম না আমি? তাহলে সময় মানুষকে সৃষ্টি করে। আপনি কিন্তু সময়ের সৃষ্টি, সময়ের আবিষ্কার না, সৃষ্টি। আবিষ্কার আলাদা জিনিস, আবিষ্কার করবে তো অন্যেরা। সময়ের সৃষ্টি। শেখ হাসিনা দেশে ফিরবে না, পতিত স্বৈরাচার আছে না। আরে ভাই, ইতিহাস সৃষ্টি করার জন্যই তো পৃথিবীতে মানুষ জন্ম। তিনি ইতিহাস সৃষ্টি করতেছেন, তিনি ইতিহাস নতুন করে করবেন। ওই যে আপনি বলেছেন তিনি একবার এসেছিলেন, তার পিতা মাতা ভাই মৃত্যুর পরেও তিনি দেশে ফিরেছিলেন। তাহলে এখন তো তার কেউ নেই, কেন ফিরবেন না তিনি? এই দেশের জনগণ আছে তার পক্ষে। আরে ভাই, এই দেশের লাখো কোটি জনতা তার সাথে রয়েছে, আওয়ামী লীগের নেতাও লাগবে না। শেখ হাসিনা যখন ঘোষণা করবেন, আপনি বিশ্বাস করেন না স্যার, আমি আওয়ামী লীগের নেতার উপরে ভরসা করে আপনাকে এই কথা বলিনি যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে কোটি কোটি মানুষ আসবে। আমি জনগণের উপরে ভরসা করে বলেছি। আপনি জানেন যে আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, জনগণের সাথে কথা বলি, তাদের কাছ থেকে ভাষ্য নিয়ে আপনি এবার, এবং তারা আগ্রহে রয়েছে কেন আসেন। আরে ভাই, অন্তত পক্ষে প্রতিদিন 20 জন পুলিশ আমাকে ফোন করে মেসেজ করে, আরে ভাই নেত্রীরা আসতে বলেন না কেন, আসেন না কেন? তারা মনে করে আমার অনেক ক্ষমতা তার সাথে, কিন্তু না। এই যে মেসেজ কি জনগণ বলে, রিক্সাওয়ালারা বলে ভাই আপনারা, মানে তারা মনে করে আমি দিল্লিতে তার সাথে আছি, বলে ভাই আপনারা কবে আসবেন, এইভাবে বলে আমার। আপনি জানেন কেন বলে? কোন সাহস বলে? স্পিরিট, তাদের যে চিন্তা চেতনা। কারণ আসলে আসাদ একটা জিনিস দেখেন, এই যে আমি আপনার এত কাছের মানুষ, আমি ক্ষমতায় গেলাম, মন্ত্রী হইলাম, আমার দেশের মানুষ ভাত পায় না, আপনি আমার পক্ষে নেবেন? কোনোদিনই নেবেন। কিন্তু যদি কোনো আপনার দুশ্মনও দেশে ক্ষমতা আসার পরে দেশের অর্থনীতি, শিক্ষানীতি, গণতান্ত্রিক অবস্থা ভালো হয়, আপনি তার পক্ষ নেবেন না? এটা স্বাভাবিক। সেটা আমি কেন, আপনার ভাই হলেও আপনি মানবেন না, আপনি দুশ্মন হলেও মানবেন, কারণ আপনার তো দেশ থাকে রে ভাই। তো দেশের অবস্থা তো খারাপ। এই দেশটা যদি তারেক রহমান
তারেক রহমান কি করবে মানুষ বুঝে গেছে, তার পক্ষে কিছু করার সময়। তাই শেখ হাসিনার জন্য সাধারণ জনগণ অপেক্ষা আছে। এই ভরসাতে আমি বলেছি তিনি আসবেন এবং 3 দিন ঢাকা অচল থাকবে, এটা বলেছে, এবং তিনি আসবেন। আমার অনেকেই বলতেছে না, আমার আজকেও বলেছে ফরিদের সম্ভব না, আসতে পারবে না তিনি। প্রথমে বলছে আসবে না, পরে বলছে পারবে না। আমি বললাম পারবে কিনা জানি না, তিনি কিন্তু আসবেন বলেছেন। কারণ ধনুক থেকে আপনার তীর কিন্তু ছুটে গেছে, যদি উনি বলতেন আমি আসবো সেটা আলাদা কথা। উনি নির্দিষ্ট করে বলেছেন আমি ডিসেম্বরে আসবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিয়ে দিয়েছেন এবং তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে তিনি এবং তার সিনিয়র কলিগরা বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করবেন। তো এ কথা শোনার পর তো বাংলাদেশের 2024-এর যারা চরমপন্থী তাদের এখন ধেই ধেই করে নাচা উচিত, তাই না? শেখ হাসিনা আসবে, তাদের জীবনের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড প্রাইজ, তাকে মেরে ফেলা যাবে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া যাবে। সবার নাচার কথা না আজকে। এখন তো নাচানাচি করতে কাউকে দেখছি না। শুধু চরমপন্থী নাহিদ বোধহয় একটা কথা বলেছে যে শেখ হাসিনা আসবে, ফাঁসির দড়ি গলায় পড়বে। তো শেখ হাসিনা তো এসে ফাঁসির দড়ি গলায় পড়বে, বাবা, তোমার তো এতে অনেক খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু এই নাহিদদের কি অবস্থা হবে বাংলাদেশে? ওরা শেখ হাসিনাকে যে ফাঁসির দড়ি পরানোর জন্য আনন্দে আত্মহারা হয়ে আছে, সেই রকম ভাব কিন্তু এই চরমপন্থীর চেহারার মধ্যে আমি অন্তত দেখি নাই। আপনারা দেখেছেন কিনা জানি না। তবে বাংলাদেশে যদি শেখ হাসিনা এই বছরই চলে আসেন, উনি কি যেভাবে বলছেন আসবেন, আপনাদের কি ধারণা যে শেখ হাসিনার আশাটা চরমপন্থীরা যেভাবে চাচ্ছে সেইভাবে হবে? তাদের স্বপ্নের মতো, তাদের কল্পনা বিলাস যেটা আছে, যেটা জঙ্গি মাসুদ প্রকাশ করেছিল, ওয়াকার, মাসুদ, এরা মিলে ঠিক করেছিল যে গণভবনে শেখ হাসিনাকে গিয়ে হত্যা করবে, লাশ মুসলিনীর মতো টাঙ্গিয়ে রাখবে। তার আগে শেখ হাসিনা যেহেতু নারী, তাকে তারা মুক্তিযুদ্ধে এই সন্ত্রাসী বাহিনী, জঙ্গি বাহিনী যা যা করেছিল বাংলাদেশের নিরীহ নারীদের উপর, সেসব করবে। এটা ওদের স্বপ্ন ছিল না? মাসুদের তো চোখ জল করছিল যখন বলছিল যে, আপনারা একটু মাসুদের ওই ভিডিওটা দেখবেন, জঙ্গি মাসুদ, যে জামাতের হয়ে সাতক্ষীরা বা এই ধরনের সাতক্ষীরা বা পটুয়াখালী কোনো একটা অঞ্চল থেকে এখন সংসদ সদস্য হয়েছে। ও যখন বলছিল যে শেখ হাসিনা ছিল আমাদের টার্গেট, ওই ভিডিওটাতে দেখবেন কিভাবে একটা কামন মাদ, একটা জঙ্গির চেহারা, চোখটা ছলছল করছিল, জল করছিল। এই স্বপ্নগুলো ওদের ছিল যে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে মেরে ওই রকম করে টাঙ্গিয়ে রাখবে। ওয়াকারের স্বপ্ন ছিল। আপনাদের কি মনে হয় এখনো তারা সেই স্বপ্ন দেখছে? আর স্বপ্ন দেখলেই সেই স্বপ্ন বাস্তবায়ন হবে? 24-এর জঙ্গি উত্থান বারবার হবে, বারবার মানুষ ওদের সাথে, ওরা যেভাবে ডেকেছিল মানুষকে, নিজেরা শিশু মেরে ফেলে, ঘরে ঢুকে শিশু মেরে ফেলে, রাস্তায় নিরীহ জনগণ মেরে ফেলে, তারপরে আবু সাইদ, মুগ্ধ, এইরকম, কোনোটা কুৎসিত, কোনোটা সুশ্রী। যেমন আবু সাইদ ছিল একটা কুৎসিত জঙ্গি দেখতে শুনতে, আবার একেবারে নাদুস নুদুস জঙ্গি মুগ্ধকে নামিয়ে দিয়েছিল। এইভাবে বিভিন্ন শ্রেণীর জঙ্গিদেরকে আত্মঘাতে প্রলুব্ধ করে, আগেই টাকা পয়সা দিয়ে ওদেরকে বেহেশতে পাঠিয়ে দিয়ে, মানুষকে যেভাবে পঙ্গপালের মতো রাস্তায় নামিয়েছিল, সেটা তারা কি এখন করতে পারবে? নাকি এই মানুষগুলো এখন শেখ হাসিনার পক্ষে রাস্তায় নামবে?
শেখ হাসিনার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেটা কিন্তু আমরা গত 2 বছরে খুব ঠান্ডা মাথায় দেখতে পেলাম। আমরা অনেকে অনেক ধরনের উস্কানি দিয়েছি জননেত্রী শেখ হাসিনাকে, আপনি এখন এটা করেন, তখন ওটা করেন। উনি কিন্তু আমাদের কোনো উস্কানিতে উনি কিন্তু বিচলিত হননি এবং আমরা ওনাকে প্রভাবিত করতে পারিনি। এটা কিন্তু দেখেন, এই জিনিসটা, এই যে জননেত্রী শেখ হাসিনার এই যে আপনার একেবারে কঠিনতম একটা ব্যক্তিত্ব, এটা ছাড়া আসলে আমরা কিন্তু চরমপন্থীদের থেকে বাংলাদেশটাকে উদ্ধারও করতে পারতাম না। আর আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা। আপনারা বাংলাদেশের আজকের যে বিপদ, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আসলে তো আপনি নিজেও কিন্তু শত্রুপক্ষ মিত্রপক্ষ কেউ কিন্তু শেখ হাসিনা ছাড়া কাউকে পাবেন না। আমি আরেকটা জিনিস যেটা আসলে আপনাদের বলতে চাচ্ছি যে শেখ হাসিনা দেশে আসবেন, এটার পেছনে উনি শুধু ওনার সহপাঠীদের নিয়ে এসে কারাগারে ঢুকবেন, এই কল্পনা বিলাস জঙ্গিদের আছে, কিন্তু শেখ হাসিনার সমর্থকদের কারো যদি এই ধরনের ভাবনা থেকে থাকে সেটা মন থেকে মুছে ফেলেন। বাংলাদেশে যেদিন শেখ হাসিনা আসবে সেই দিন কি অবস্থা হবে এটা চিন্তা করেন। মানুষ কিভাবে রাস্তায় নামবে। এমনও হতে পারে সবাই পালিয়ে গেছে তার আগেই। আর একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনা কিন্তু সাংবিধানিকভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বলছি না, আপনারা এই যে 2-3 দিন আগে যারা ফরহাদ মজারের কথা শুনেছেন, ফরহাদ মজার স্বীকার করছে যে ইউনূস এবং তার জঙ্গি বাহিনী যেহেতু তাদের মতো করে সরকার গঠন করেনি, সংবিধান রহিত করেনি, তার অধীনে যা যা হয়েছে তার অধীনে কিন্তু শেখ হাসিনাও আসছেন, তাই না? যা যা হয়েছে সব তো এই সংবিধানের অধীনে হয়েছে। এই সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছে সেটা অবৈধ, আমার কথা নয়, ফরহাদ মজারের কথা। ইউনূসের ক্ষমতা গ্রহণ অবৈধ, জঙ্গি উত্থান অবৈধ, রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করা অবৈধ। শেখ হাসিনা ছাড়া আসলে রাষ্ট্রের সবকিছু অবৈধ এই সংবিধানের অধীনে। দেখেন কত শক্তিশালী বিকল্প শেখ হাসিনার হাতে আছে। আর শেখ হাসিনা পুলিশের অ্যাকশন নেওয়ার জন্য যদি বলে থাকেন যে এই যে অনাচার চলছে, সেইটা একমাত্র বৈধ ইনস্ট্রাকশন ছিল বাংলাদেশে। যদিও আমরা পরবর্তীতে শেখ হাসিনা এবং ডক্টর হাসান মাহমুদের যে কথোপকথন ইউনূস ছেড়ে দিয়েছিল বাজারে, যেটা এখনো আছে, যে কেউ দেখে নিতে পারেন, মিলিয়ন মিলিয়ন লোক সেটা দেখেছে। সেখানে কিন্তু শেখ হাসিনা একেবারে সুনির্দিষ্টভাবে হাসান মাহমুদ সাহেবকে বলে দিচ্ছেন যে যেইভাবে মানুষ মরছে এইটাকে ধরে রেখে আমি কিন্তু প্রধানমন্ত্রী থাকতে চাই না, এই জন্য উনি সরে গেছেন। আমরা অনেক কষ্ট পেয়েছি এইভাবে, কারণ হলো যে আমরা এখানে শেখ হাসিনাকে উনি যেই মানবিকতার জায়গা থেকে জঙ্গিদের দেখেছেন সেটাকে আমি বর্তমানে বা আমরা অনেকেই আর সমর্থন করি না, কারণ আমরা দেখেছি বঙ্গবন্ধুর মানবিকতাকে ওরা জবাব দিয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করে। শেখ হাসিনার মানবিকতার কি জবাব রেডি করে রেখেছিল সেটা তো একটু আগেই বললাম। এই যে মাসুদরা রেডি ছিল ওয়াকারের নেতৃত্বে শেখ হাসিনাকে খুন করে, আর যা যা করা লাগে আমাদেরকে অপমান অপদস্থ করার জন্য সেগুলা তারা করবে। এখানে আবার দেখবেন অনেক ধরনের সেকু মেকু ওরাও কিন্তু বলে যে হ্যাঁ শেখ হাসিনা সেদিন জীবন দিয়ে দিলে বিশাল কিছু হয়ে যেত। না, পৃথিবীতে একমাত্র দুর্ভাগ্য কবলিত মানুষ যেমন আমাদের সাহিত্যিক এবং বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ ছিলেন, যাকে জঙ্গিরাই খুন করেছে, যদিও তিনি সাথে সাথে মারা যান নাই, বা আমাদের অনেক বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণীর মানুষকে তারা খুন করেছে। সেটা তো অবশ্যই জঙ্গিদের আমরা যেহেতু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারিনি, তারা তাদেরকে খুন করেছে। কিন্তু জেনে শুনে জঙ্গিদের হাতে খুন হয়ে যাওয়া এইটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু সেটাকে আবার অনেকে বাহবা দিতে চান। কিন্তু জঙ্গিদের তো স্বর্ণযুগ চলে গেছে, তাই না? 24-এর উত্থানের পর জঙ্গিরা বাংলাদেশে কি করতে পারে, কোন ধরনের দারিদ্র্য, কোন ধরনের অনাচার, কোন ধরনের বেয়াদবি,
কি করতে পারে প্রতিটা নমুনা কিন্তু তারা দিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে। সেই নমুনা, হ্যাঁ আমি এটা স্বীকার করি যে সেটার পরিপূর্ণ প্রভাব আমাদের সবার উপর পড়ে নাই, কারণ 1971 সালের 16 ডিসেম্বর থেকে এই যে ফুয়াদ নামক যে জঙ্গি, দেখেন ওর কথা শুনলে তো আমারই মনে হয় যে ওর কথা আর একটু শুনি। হ্যাঁ, কি ক্লিয়ার কনসেপ্ট তার, কত সুন্দর করে সে বর্ণনা করতে পারে। এই সুন্দর কনসেপ্টধারী সেই ফুয়াদের আব্বা ফরহাদ মজহার, বা তারও আগে সবচেয়ে বড় আব্বা গোলাম আজম, এবং পরে মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, সলিমুল্লাহ খান, সবাইকে তারা নিয়োগ করেছে না তাদের এই কল্পনার পিকচারটা দেওয়ার জন্য। সেই পিকচারে এবং সেই কল্পনা বিলাসের বাংলাদেশ তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা কিন্তু এই যে এত অনাচার জঙ্গিরা করলো, খুন, রাহাজানি, কোনো কিছু কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে যতটুকু প্রভাব পড়ার কথা সেটা আমরা দেখিনি। আবার দেখেন এই পাকিস্তানি সেকুলারদের, আপনারা আশা করি আমার অন্য ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে আমি 24-এর জঙ্গি উত্থান উপলক্ষে এবারে যে 36টা ভিডিও রেকর্ড করছি এবং আমার ইউটিউবে আপলোড করছি, আজকে পর্যন্ত 10টা পর্ব প্রকাশিত হয়েছে। সেখানে আমি পাকিস্তানি সেকুলারদের একটা বিশেষ তাদের স্বরূপটা উন্মোচন করার চেষ্টা করেছি, মেহরবানি করে দেখবেন। এই পাকিস্তানি সেকুলাররা মানুষের মগজ ধোলাই করার কারণে বাংলাদেশের মানুষ এখনো কিন্তু অনাচারটা, যেটা জঙ্গিরা দেখিয়ে দিয়েছে, সেটাকে তারা ভালোভাবে এখনো উপলব্ধি করতে পারছে না। কিন্তু আবার অন্যদিকে যদি দেখেন, আমাদের স্বদেশে যখন এই অবস্থা, তারা আবার পাকিস্তানি সেকুলারদের এখন রাষ্ট্রদূত নিয়োগ করছে। হ্যাঁ, আইরিন খান, এটা নিয়ে আমি ছোট একটা বক্তব্য দিয়েছি, আরেকটা বক্তব্য দিব, কারণ হলো যে এগুলো বাংলাদেশের মানুষের কাছে ভালো করে ব্যাখ্যা করার দরকার আছে। দেশে বিদেশে পাকিস্তানি সেকুলারদের যে দৌরাত্ম্য, সেটার কারণে হয়তো আমরা এখনো সঠিকভাবে এই জঙ্গিগুলোকে চিনতে পারিনি। কিন্তু ক্ষতি যেটা হওয়ার, বাংলাদেশের যে অর্থনৈতিক সর্বনাশ হয়ে যাওয়া, সেটা তো হয়ে গেছে। সেই আপনার কোভিড মহামারী থাকা সত্ত্বেও শেখ হাসিনা বাংলাদেশে গড়ে 16 বছরে 7% জিডিপি করেছিলেন, অর্থাৎ বার্ষিক অর্থনীতির প্রবৃদ্ধির হার ছিল 7%। সেটা ইউনূস এসে 3.5% করেছে। তারেক রহমান বিশাল এক বাজেট দিয়েছেন, বাজেটটা খুব সুন্দর, শুনতেও ভালো লাগে কথাগুলো, কিন্তু বাস্তবায়নের এখন পর্যন্ত কোনো চিহ্ন কিন্তু তারেক রহমানের মধ্যে নাই। কি করবে এই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী? যদি এই অবস্থা চলতে থাকে, আগামী বছর 3% জিডিপি হবে। কিন্তু এখন আসার কথা বাংলাদেশের জন্য, তার আগেই শেখ হাসিনা চলে আসছেন, এবং তিনি আসলে কি চেহারা হবে বাংলাদেশের, কোন ধরনের আবেগ মানুষের মধ্যে কাজ করবে, মানুষকে যেই স্বপ্ন দেখিয়েছিল যে ওরা সবাইকে চাকরি, মানে বিসিএস পরীক্ষার চাকরিগুলো তারা সঠিকভাবে বন্টন করবে, বৈষম্য দূর করবে, হ্যান করবে, ত্যান করবে, ভোটাধিকার নিশ্চিত করবে, সবগুলা সম্পর্কে মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে না? কোনো জিনিস পূরণ করার জন্য কি ওরা কিছু করেছে? এই প্রেক্ষাপটে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। আমি জানি না ঠিক কোন দিন তিনি আসবেন। যেদিনই তিনি বাংলাদেশে আসুন, সেই দিনের চেহারা আসলে আপনি যেটা কল্পনা করছেন সেটা থাকবে না, হয়তো আমিও কল্পনা করতে পারছি না। আমরা কিন্তু ধীরে ধীরে ওই ব্যাপারটা বুঝতে পারবো, এবং আজকে যেটা কল্পনা করতে পারছি না সেটা কিন্তু তিনি আসার আগেই আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা সংযুক্ত থাকবেন। আজকে আমরা কিছুটা ফর্মালি করলাম, এবং অনেক আমি করব, বিশেষ করে লাইভ করব। লাইভে আমি আমার বন্ধুদের প্রশ্নের উত্তর দিব, আজকেও দিচ্ছি না। এছাড়া টক শো করব,
আমাদের যে শেখ হাসিনার ঘোষণার সাথে সাথে আমাদের যে আগামীর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ গঠনের জন্য এই চ্যানেল থেকে আমি জ্ঞানী গুণী মানুষদের সহায়তায় আমাদের ভবিষ্যতের বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক চেহারাটা কি হওয়া দরকার, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে বাস্তবায়ন করা দরকার, কিভাবে চিরতরে বাংলাদেশ থেকে পাকিস্তানি সেকুলার এবং 1971 সালে পরাজিত ঘাতক বাহিনীকে বিতাড়িত করা দরকার, এই জিনিসগুলো আমরা গঠনমূলকভাবে আলোচনা করব। কিন্তু আমরা কোনো ঘৃণা প্রচার করব না। আমরা কিন্তু জঙ্গিদের ঘৃণার বিপরীতে ভালোবাসার কথা নিয়ে আসছি। আমরা ওদের ধ্বংসযজ্ঞের বিপরীতে আমরা গঠনের কথা নিয়ে আসছি। ওদের সভ্যতা বিরোধিতার বিরুদ্ধে আমরা সভ্যতার কাহিনী বলবো। ওদের ইতিহাস বিমুখ চরিত্রের বিপরীতে আমরা আমাদের ইতিহাসমুখী সভ্যতামুখী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবো। আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা থাকলে আমি অন্তত ব্যক্তিগতভাবে অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমরা আমার এই চ্যানেলটির মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য একটা সলিড কন্ট্রিবিউশন আমি করতে পারবো। আর সেটা যাতে করতে পারি, আপনাদের সহযোগিতা যেমন চাই, আপনাদের শুভকামনা তেমন চাই, এবং আপনাদের আর বরাবরের মতো শুধু সাথে থাকবেন। এবং আমাদের প্রচারিত বক্তব্যগুলো যদি মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দীর্ঘমেয়াদে বাংলাদেশে টিকে থাকা, বাংলাদেশকে একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন অনুযায়ী আধুনিক গণতান্ত্রিক এবং উদার বাংলাদেশ তৈরি করা সহায়ক হবে, একটা প্রীতির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, সুখের বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা, এগুলো গঠনে যদি আমাদের কথাগুলো সহায়ক মনে করেন আপনারা, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, নিজে শোনা ছাড়াও যেই মানুষগুলোর হাতে অত টেকনোলজি নাই, যারা হয়তো ফেসবুক পড়তে পারে না, তাদেরকে আপনারা শোনাবেন। ভিডিও শোনা তো ফেসবুক পড়া বা পড়ার চেয়ে একটু ইজি। সেই জন্য আমি আসলে ফেসবুক থেকে ভিডিওতে এসি, যদিও ভিডিওতে আমার জিনিসটা একেবারেই আমার জন্য নতুন, আমি নিজেও এগুলো শিখছি। এবং আমার সাথে আমার দুইজন ছোট ভাই কাজ করছে, ওদের জন্য শুভকামনা জানান। তারা অনেক পরিশ্রম করছে, আমরা কিন্তু অনেক পরিশ্রম করছি। কতটা পরিশ্রম করছি আপনারা হয়তো বুঝতে পারবেন না। আপনারা সামনের চেহারাটা দেখছেন, পেছনে তো কাজ করতে হয়। আর আমাদের তো নানান ধরনের সীমাবদ্ধতা আছে। একজন রিফিউজির জীবন যাপন করে, রিফিউজি মানে হলো আপনার বাংলায় কি বলে, শরণার্থীর জীবন যাপন করে আসলে কতটা করা যায়। তবে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, তারাও রিফিউজি ছিলেন। আমাদের মতো দেশে যেখানে একটা ভালো জিনিস আপনার গঠন করতে হলে, সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে হলে, এবং সেই গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের তুলনায় বর্তমানে যে শরণার্থীর জীবন যাপন করছি সেটা অতি তুচ্ছ। আর আমাদের যে শত্রু, স্বাধীনতা বিরোধী, 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে পরাজিত এবং আপনার আত্মসমর্পণ করা শক্তি, তার সাথে এই যে পাকিস্তানি নাস্তিক সেকুলার গোষ্ঠী, এদেরকে পরাজিত করার জন্য, কারণ এদের শক্তি অনেক বেশি, এদের চিন্তার শক্তি, এরা যে আবর্জনায় বিশ্বাস করে সেই আবর্জনা ছড়িয়ে দেওয়ার এদের যে দক্ষতা, সেই দক্ষতাকে পরাজিত করা সহজ নয়। ওদের মগজের আবর্জনা ওরা বাংলাদেশকে আপনার ভরে ফেলেছে সেই আবর্জনা দিয়ে। আমাদের ইঞ্চি ইঞ্চি করে সেই আবর্জনা কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। আপনারা যদি সাথে থাকেন, আমাদের সহযোগী অনেকেই কাজ করছেন, আমরা সবার মেধা, সবার যোগ্যতা কাজে লাগিয়ে আরো যারা কথা বলছেন, একে অন্যের পরিপূরক শক্তি হয়ে আমরা কিন্তু বাংলাদেশকে ইঞ্চি ইঞ্চি করে এই 71-এর সেকুলার এবং নাস্তিকরা, তাদের সহযোগী জঙ্গি বাহিনী, দেখেন নাস্তিক এবং জঙ্গি ওরা একজন আরেকজনকে কিন্তু রাষ্ট্র ওরা দখল করে ফেললে পুরোপুরি খুন করে ফেলবে, তবু কিন্তু তারা হাত মিলিয়েছে, কারণ তারা বাংলাদেশ চায় না, তারা পাকিস্তান চায়। নাস্তিক সেকুলারদের স্বপ্ন হলো তারা একটা মুসলিম রাষ্ট্র চেয়েছিল, সেই জন্য তারা অনেকে ভারতের বর্তমান যে ভারত ভূমি সেখান থেকে পালিয়ে এই পূর্ব বাংলায় এসেছিল। কত অভাগা! ওরা যদি পশ্চিম পাকিস্তানে চলে যেত, বদরুদ্দিন উমর যদি পশ্চিম পাকিস্তানে চলে যেত,
কিংবা রেহমান সোবহান এবং আরো যারা যারা এসছে, কত লোক আমরা দেখি, আমি নামগুলো এখানে বলছি না, আমি অনেক লোককে চিনি, এরা সব পশ্চিম বাংলা থেকে এসে। ওরা যদি আপনার পশ্চিম পাকিস্তানে চলে যেত, ওদের স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গিয়েছিল। পাকিস্তান তো সেই রাষ্ট্র আছে। দুর্ভাগ্যবশত নৈকট্যের কারণে ওরা পূর্ব বাংলায় এসেছিল। পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়ে গেছে, তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। সেই স্বপ্ন পুনরুদ্ধারের জন্য এরা স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণীর সাথে হাত মিলিয়ে আমাদের 2024-এর জঙ্গি উত্থান করে ফেললো। জঙ্গি উত্থান করে বাংলাদেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিল। ইউনুস বাহিনী দিয়ে লুটেরা শ্রেণীকে ছেড়ে দিয়ে আগে অর্থনৈতিকভাবে লুটপাট এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিল। 2 লক্ষ কোটি টাকা ইউনুস ঋণ করে চলে গেছে। চিন্তা করেন, 2 বছরেরও কম সময়, কেউ কিন্তু তাকে কিচ্ছু বলছে না। মানুষের উপর, এই যে বাংলাদেশের 18 কোটি মানুষের উপর, এমনকি যেই সব মানুষ পোটেনশিয়াল জঙ্গি হয়ে গেছে, যে 2 কোটি জামাত হেফাজতকে সহায়তা করে, তাদেরও তো দুর্ভাগ্য নিয়ে এসছে ইউনুস বাহিনী। সেই দুর্ভাগ্যকে পরাজিত করার জন্য জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তিনি তার স্বপ্নের, তার যে জীবনের এই শেষ যে যুদ্ধটা, যেটা বাস্তবায়িত না হলে বাংলাদেশ আর থাকবে না। এই বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তানের চেয়ে অনেক খারাপ, কারণ আফগানিস্তানে মাত্র 3.5 কোটি মানুষ। ওদের খাদ্যের মানে 3.5 কোটি মানুষ তো আফগানিস্তানের মতো এত বড় দেশে আপনার খাবার দাবার, আপনার লতাপাতা খেয়েও বেঁচে থাকতে পারে। বাংলাদেশে তো সেটা সম্ভব না। ছোট 56,000 বর্গ মাইলে 18-20 কোটি মানুষ কি আফগানিস্তানের মতো লতাপাতা খেয়ে বেঁচে থাকতে পারবে? এখানে অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য জননেত্রী শেখ হাসিনা আসবেন। ওনার যে কোনো আসার ঘোষণায় আমরা খুশি হই। পাশাপাশি আসুন আমরা অনেকে প্রতিজ্ঞা করি, নিঃস্বার্থে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে এবার শক্তিশালী করব। আগে যারা অর্থবিত্ত করেছেন তাদেরকেও আমরা এবার প্রত্যাখ্যান করব। আমরা আর অর্থবিত্তের দিকে যাব না, আমরা এবারে কোনো লোভের দিকে যাব না। পুরো বাংলাদেশ আমাদের হবে, সেখানে আমার অর্থ চুরির দরকারটা কি? আমি, আমার সন্তান, আমার সন্তানের সন্তান যদি এই ভূমিতে নিশ্চিন্তে জীবন যাপন করতে পারে, আমরা যদি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারি, সেই চিকিৎসার ব্যবস্থা, অন্নের ব্যবস্থা, হ্যাঁ, শিক্ষার ব্যবস্থা, আমরা যদি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেখানে তো একজনের চুরি করে 1000 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার দরকার নাই। কোনো সরকারি কর্মচারীর আপনার ঘুষ খেতে খেতে একজনের 500-1000 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার দরকার নাই। আমরা, আমার এই চ্যানেল থেকে আমি অন্তত মানুষকে সেই দিকটাও কিন্তু অনুপ্রাণিত করতে চাই। যারা আমি নিজেই সরকারি কর্মচারী ছিলাম, হয়তো আবার হব শেখ হাসিনা ফিরে আসলে, সেটা তো সাময়িক, কিন্তু যদি বেঁচে থাকি, দীর্ঘ জীবন পাই, তাহলে তো কণ্ঠ বলুন, এই যে চেষ্টাগুলো তো চালিয়ে যেতে হবে যতদিন না আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারছি। আমি খুবই উদ্দীপ্ত। আশা করি শেখ হাসিনার কথা শুনে অনেকেই আজকে উদ্দীপ্ত হয়েছেন, অনেকে ভয়ও পাচ্ছেন, আশঙ্কা করছেন যে জননেত্রীকে মেরে ফেলতে পারে, ওনার প্রস্তুতি নাই, এমনও চিন্তা করছেন। কিন্তু এটা বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা, ওনার বয়স 78 এবং উনি 78 বছর ধরে কিন্তু রাজনীতি করেন। মায়ের পেট থেকে বের হয়ে কিন্তু শেখ হাসিনা রাজনীতি করেন। 50 বছরের উপর অ্যাক্টিভ রাজনীতি করেন। 22 বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুর কন্যা, এগুলো মনে রাখবেন। ফলে তার প্রস্তুতি নাই, তিনি না বুঝে বলছেন, এই ধরনের চিন্তা মাথায় আনবেন না। খুশি হন এবং জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞা করুন। আমরা রক্তপাতহীনভাবে আমরা কিন্তু জঙ্গিদের পরাজিত করব, তাদের বিচার করব। আমরা কারো উপর অন্যায় করব না। আমাদের উপর যে অন্যায় তারা করেছে তার জবাব আমরা কিন্তু আইনিভাবে দেব। কিন্তু আমরা এই জঙ্গি শ্রেণী, স্বাধীনতা বিরোধী পাকিস্তানি সেকুলার, কে কত বড় কবিতা লিখতে পারে, কে কত বড় বক্তৃতা দিতে পারে, কে কত বড় বুদ্ধিজীবী, এগুলো আমরা আসলে দেখব না। আমরা এদের রাজনৈতিক, অর্থনৈতিক, আজকে আরেকটা শব্দ যোগ করলাম, আগে বলেছিলাম রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতা আমরা এদের শূন্য করব, এদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতাটাকেও আমরা শূন্য করব। 3টা ক্ষমতা আমরা শূন্য করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা ফিরিয়ে আনব। সেখানে আমরা অবশ্যই বাংলাদেশের মূলধারার যেসব রাজনৈতিক দল, জাতীয় পার্টি, বিএনপি, তাদেরকেও আমাদের সহযোগী করব। কারণ হলো, এত মানুষকে তো আপনার এই স্বাধীনতা বিরোধীদের সাথে কোরবানি দিয়ে দেয়া যাবে না। যদিও আমি ফিজিক্যাল কোরবানির কথা কখনো বলছি না,
আমাদের হবে মূল একেবারে যে মূল শ্রেণীটা বাংলাদেশকে দেখতেই পারে না, বাংলাদেশকে চায় না, পাকিস্তানকে চায়, পাকিস্তানকে পাওয়ার জন্য সব ধরনের ঘৃণা, বিদ্বেষ, খুন, রাহাজানি, অশান্তি জিয়ে রাখে, তাদেরকে আমরা বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে তাদের সকল ধরনের ডমিনেন্স, সকল ধরনের ইনফ্লুয়েন্স আমরা শূন্য করে দিব। সেটা বুদ্ধিবৃত্তিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। ধন্যবাদ বন্ধুরা। বাংলাদেশের আকাশে ড্রোনের ডানা মেলার প্রস্তুতির কথা শোনা যাচ্ছে ইউনূসের আমল থেকে। তবে প্রশ্ন হলো, সেই ডানা কার প্রযুক্তিতে তৈরি হবে, চীন নাকি তুরস্ক? গত 27শে জানুয়ারি ঢাকার আকাশে এক নতুন বার্তা দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। জানিয়েছিল চীনের সিইটিসি ইন্টারন্যাশনালের হাত ধরে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে ড্রোন উৎপাদনের যুগে। 608 কোটি টাকার সেই বিশাল প্রকল্পে পরিকল্পনা ছিল বগুড়ায় তৈরি হবে অত্যাধুনিক ইউএভি কারখানা, কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ঘোষণা করেছেন, বগুড়াতে তুরস্কের সহযোগিতায় স্থাপিত হতে যাচ্ছে ড্রোন তৈরির কারখানা। প্রশ্ন উঠেছে, চীনের সাথে সচল চুক্তি থাকা সত্ত্বেও কেন এই নাটকীয় মোড়? সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনা কোম্পানির সাথে চুক্তি করেছিল ইউনূস প্রশাসন। তারেক রহমানের নতুন সরকারের মধ্যে দেখা দিয়েছিল নিষেধাজ্ঞার খপ্পরে পড়ার আতঙ্ক। বিকল্প হিসেবে পশ্চিমা একটি দেশের পরামর্শে তুরস্ককেই বেছে নিয়েছে বাংলাদেশ সরকার। সেটি আবার ঘোষণা দিতে হয়েছে চীন সফর করে আসার কয়েকদিনের মধ্যে। তবে ইউনূস আমলে চীনের সাথে সম্পাদিত চুক্তিটির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু জানায়নি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। চলতি বছরের 27শে জানুয়ারি বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সামরিক ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি তৈরির যুগে পদার্পণ করলো বাংলাদেশ। কারণ ওই দিন ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর এনএক্স ভবনে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়েছিল। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি কিংবা ড্রোন উৎপাদন, সংযোজন, কারখানা স্থাপন সহ প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি সই হয়েছে। আইএসপিআর জানিয়েছিল, চীন ও বাংলাদেশের মধ্যে চুক্তিটি হয়েছে সরকার থেকে সরকার বা G2G পদ্ধতিতে। চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশ একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন ও যৌথ প্রযুক্তিগত সহযোগিতা। এগুলো দীর্ঘমেয়াদে ইউএভি উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সহায়ক হবে। ইউএভি গুলো সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা সহ দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছিল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের তখনকার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না সহ অনেকেই উপস্থিত ছিলেন। আইএসপিআর এর এই সংবাদ বিজ্ঞপ্তির আলোকে গত 27 ও 28 জানুয়ারি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হলেও চীনের সহায়তায় বাংলাদেশে যে সামরিক ড্রোন কারখানা হচ্ছে সে খবর প্রথমে আসে গত 12 জানুয়ারি। ওই দিন দৈনিক দেশ রূপান্তর এবং বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত খবরে বলা হয়, সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এসব খবর থেকে জানা গেছে, গত 6 জানুয়ারি ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকার অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এস্টাবলিশমেন্ট অফ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অফ টেকনোলজি ফর আনম্যানড এরিয়াল ভেহিকল শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করে। তার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রস্তাবটি অনুমোদন করেছিলেন। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয় 608.08 কোটি টাকা। এই অর্থের মধ্যে 570.60 কোটি টাকা সরাসরি বৈদেশিক মুদ্রায় ড্রোনের কারখানা স্থাপন এবং যন্ত্রপাতি আমদানির জন্য বরাদ্দ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে সুনির্দিষ্ট 5টি শর্তারোপ করা হয়েছিল। শর্তানুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান বাৎসরিক বাজেটের অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম খাত থেকেই এই অর্থায়ন করা হবে এবং এজন্য অতিরিক্ত কোনো বাজেট বরাদ্দ চাওয়া যাবে না।
2029 সালের মধ্যে 4 কিস্তিতে এই ড্রোন কারখানার অর্থ বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। যদিও আইএসপিআর বিজ্ঞপ্তিতে কিংবা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে চীনের সহায়তায় এই ড্রোন কারখানা বাংলাদেশের কোথায় করা হবে সেটি প্রকাশ করা হয়নি। তবে defensemirror.com-এ গত 27 জানুয়ারি প্রকাশিত এই সংক্রান্ত খবরে বলা হয়েছে, বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা বগুড়ায় নতুন বিমান ঘাঁটিতে এই কারখানাটি করা হবে। বেশ বিস্ময়কর হলো সত্যি, গত 9 জুলাই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে বাংলাদেশ। বগুড়া জেলায় নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম ওই দিন এই তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেছেন, বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমান ঘাঁটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, কেবল বিমানবন্দরই নয়, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ প্রথম বিমান ঘাঁটি বগুড়াতে স্থাপনের অনুমোদনও এরই মধ্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমান বাহিনীর বহরে যেসব নতুন ও আধুনিক যুদ্ধ বিমান যুক্ত হবে সেগুলো মূলত এই ঘাঁটিতে রাখা হবে। প্রশ্ন হলো, সামরিক ড্রোন কারখানা স্থাপনের জন্য ইউনূস আমলে চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটিও হওয়ার কথা বগুড়াতে। আবার বর্তমান বিএনপি সরকার একই ধরনের ড্রোন কারখানা তুরস্কের সহায়তায় করতে চায় সেই বগুড়াতেই। এখানে বড় যে প্রশ্নটি উঠে আসে সেটি হলো, চীনের সাথে 608 কোটি টাকার একটি সচল চুক্তি থাকা সত্ত্বেও কেন প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের সাথে এই নতুন চুক্তি বা সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছেন। আবার তুরস্ক যে ধরনের ড্রোন বানায় ঠিক তার রেপ্লিকাই তৈরি করে চীনা কোম্পানিগুলো। বাংলাদেশ এরই মধ্যে 2023 সালে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন সরাসরি কিনে অপারেশনাল কার্যক্রমে যুক্ত করেছে। 2026 সালের জানুয়ারিতে ইউনূস সরকারের আমলে চীনের সাথে যে ড্রোন কারখানা স্থাপনের চুক্তিটি করা হয় তার মডেল ছিল CATC XY1। সামরিক বিশ্লেষকদের মতে এই চীনা ড্রোনটি মূলত তুর্কি বাইরাক্তার TB2 ড্রোনের একটি সরাসরি নকশাগত অনুকরণ বা ক্লোন। defensemirror.com-এ প্রকাশিত খবরেও একই তথ্য দেওয়া হয়েছে। তবে তুরস্কের ড্রোনটি যুদ্ধক্ষেত্রের জন্য এরই মধ্যে বেশ খ্যাতি পেলেও চীনের ড্রোনটির বড় দুর্বলতা হলো এর যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার অনুপস্থিতি। এটি কোনো তীব্র সংঘাতপূর্ণ এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হয়নি। দেখা যাচ্ছে একই মডেলের প্রতিরক্ষা ড্রোন তৈরির জন্য একই জায়গায় কারখানা স্থাপনে পরপর 2 সরকারের আমলে 2টি ভিন্ন ভিন্ন দেশের সাথে ভিন্ন ভিন্ন চুক্তি হলো। তাহলে কি ইউনূস আমলে হওয়া চীনের সাথে সম্পাদিত প্রথম চুক্তিটি তারেক রহমানের সরকার 6 মাসের মাথায় বাতিল করে দিয়েছে? একাধিক সূত্র থেকে সরাসরি বাতিলের কোনো তথ্য আমরা পাইনি। তবে ইউনূস আমলের সেই চুক্তি অনুযায়ী বর্তমান বিএনপি সরকারের পক্ষে কাজ করা সম্ভব নয়। সূত্রগুলো বলছে, চীনের সাথে ড্রোন চুক্তি সম্পাদনকারী প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা CATC কোনো সাধারণ বেসামরিক কোম্পানি নয়। এটি চীনের পিপলস লিবারেশন আর্মি বা PL এর জন্য উন্নত রাডার, স্যাটেলাইট ট্র্যাকিং এবং ইলেকট্রনিক যুদ্ধের সফটওয়্যার তৈরি করে থাকে। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও ট্রেজারি বিভাগ এরই মধ্যে CATC-কে তাদের বিশেষ কালো তালিকাভুক্ত বা স্যাংশনড প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একটি মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা সামরিক জায়ান্টের সাথে বাংলাদেশের সামরিক বিমান বাহিনীর সরাসরি যৌথ উদ্যোগ এবং বাংলাদেশের বিমান ঘাঁটিতে তাদের প্রকৌশলীদের নিয়মিত উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলবিদদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে ঢাকার এই পদক্ষেপ নিয়ে মৃদু অসন্তোষ প্রকাশ করে আসছিল। আবার চীনের সাথে এই চুক্তি সম্পাদনের 2 সপ্তাহের মধ্যে ইউনূস সরকার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছিল। বাণিজ্য চুক্তির শর্ত অনুযায়ী চীন ও রাশিয়ার মতো দেশ, যেগুলো আমেরিকার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, তাদের কাছ থেকে সামরিক খাতের কেনাকাটা ইস্যুতে 100 মাইল দূরে থাকতে হবে। সূত্রগুলো বলছে, তখনকার ইউনূসের দপ্তরের যেসব কর্মকর্তা এবং সামরিক বাহিনীর যেসব অফিসার এই চুক্তি করার পেছনে জোরালো ভূমিকা রেখেছিলেন, বিএনপি ক্ষমতায় আসার পরপরই হয় তাদের চাকরি গিয়েছে, না হয় তাদেরকে ডেপুটেশনে পাঠানো হয়। সূত্রগুলো বলছে, চীনের সহায়তায় ড্রোন কারখানা স্থাপনে মার্কিন প্রশাসনের
আপত্তির মুখে বিএনপি সরকারকে বিকল্প ভাবতে হয়েছে। গত 10 ফেব্রুয়ারি রয়টার্সে প্রকাশিত এক এক্সক্লুসিভ প্রতিবেদন থেকেও এমন ইঙ্গিত পাওয়া যায়। পরদিন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বাংলাদেশের পরবর্তী সরকারকে চীনের সামরিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট কিস্টেনসনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করেছিল। মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিদের সাথে বৈঠকে মার্কিন প্রশাসন বিষয়টি এরই মধ্যে জানিয়েছে, যে কারণে তারেক রহমানের চীন সফরের আগে দেশটি থেকে যুদ্ধবিমান কেনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তার সফরের আলোচ্য সূচিতে বিষয়টি ছিলই না। মার্কিন সামরিক সরঞ্জাম ও এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি হয় বাংলাদেশের পক্ষে সরাসরি আমেরিকা থেকে কেনা সম্ভব নয়। বিকল্প হিসেবে আমেরিকা হয় দেশটির সরাসরি মিত্র, না হয় ন্যাটোভুক্ত কোনো দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার পরামর্শ বাংলাদেশকে দিয়েছে। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র তুরস্কের সাথে বাংলাদেশের বিএনপি সরকারের ঐতিহাসিক সম্পর্ক আছে। সে কারণে চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ তুরস্ককে বেছে নিয়েছে। গত 4 জুন তুরস্কের প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 3 দিনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর হাকান ফিদানি ছিলেন ঢাকায় আসা প্রথম কোনো উচ্চ পর্যায়ের বিদেশি মন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দীর্ঘ বৈঠক করেন। সূত্রগুলো বলছে, আনুষ্ঠানিক এজেন্ডায় কেবল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের সমঝোতা স্মারক সই হলেও রুদ্ধদ্বার বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল প্রতিরক্ষা খাতের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব সম্প্রসারণ। এই সফরে দুই দেশ সিদ্ধান্ত নেয় তারা প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি সমন্বয়ের জন্য একটি মন্ত্রী পর্যায়ের যৌথ স্থায়ী কমিটি গঠন করবে। তুরস্কের সাথে ড্রোন কারখানার পরিকল্পনাটি মূলত এই বিশেষ কূটনৈতিক অক্ষের সরাসরি ফসল। আরও একটি কারণে বর্তমান বিএনপি সরকার তুরস্ককে বেছে নিয়েছে, সেটি হলো চীন ও তুরস্ক দুটি দেশের সাথে ভারতের সম্পর্ক সুখকর নয়। ফলে ভূ রাজনৈতিক কৌশল হিসেবে তুরস্ককে বেছে নিলে ভারত বিরোধিতার ইচ্ছে পূরণ করা সম্ভব বলেও মনে করেন কেউ কেউ। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসনের চাপে চীনকে কিছু না জানিয়ে তারেক রহমান একই জায়গায় তুরস্কের সহায়তায় কারখানা স্থাপনের যে উদ্যোগ নিলেন, তাতে চীনের প্রতিক্রিয়া কি হবে? বিশেষ করে মাত্র কয়েকদিন আগে যেখানে তারেক রহমান চীন সফর করে এসেছেন, চীনের প্রেসিডেন্টের কাছে তিস্তা প্রকল্প অর্থ চেয়েছেন চীনের ব্যবসায়ীদের বড় বিনিয়োগ। সূত্রগুলো বলছে, তারেক রহমান যেদিন তুরস্কের সহযোগিতায় ড্রোন কারখানা স্থাপনের কথা বলেছেন, সেদিনই বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। তবে এখনো পর্যন্ত চীনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। কইলে মায়ের খায় না কইলে বাবা এটা খায়, আমাদের জামালপুরে একটা গল্প আছে। শোনেন, পাকিস্তানিরা মারছে তো, এটা কোনো বিষয় না। এখন মাওলানা মামুনুল হকের চেতনা জজবা জাগবে না, এখন হাটহাজারি জাগবে না, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীর, চামড়া আলা পীর কেউ জাগবে না। এখন বিএনপির জজবা জাগবে না, জাতীয়তাবাদী জজবা। এখন আমার ভাবির পোলাদের জজবা জাগতেছে না, কারণ তার প্রভু রাষ্ট্রের লোকজন তাকে উঠাইছে, কোনো সমস্যা নেই। তাও আবার ঢাকার বুকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। আচ্ছা, এটা ঠিক আমরা একটু কল্পনা করি উল্টা করে। ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায়, ধরেন আওয়ামী লীগ ক্ষমতায়, ভারতের একজন ব্যক্তি এইভাবে একজন বাংলাদেশিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে উষ্টাইলো, গাড়ি নিয়ে চাপ দিল, টানাইলো, আর গালাগালি বললো, মারার পরেও আবার মারলো। বলেন তো বাংলাদেশে কি হইতো? তখন কি হইতো বলেন? মিছিল, মিটিং বলতো যে বাংলাদেশ, এই যে দেখো বাংলাদেশ, শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কলোনি বানায় দিচ্ছে। ধরেন এবার আরেকটু উপরে যাই, ধরেন এখন মানে আগামীকাল পাকিস্তানের তো একটা ঘটবে, আগামীকাল মনে করেন ভারতের কোনো ব্যক্তি, এবং সে হোক না মুসলমান, সে যদি কালকে বাংলাদেশের একটা নাগরিকের সাথে আচরণ করে, সে জিন্দা ফিরে যাইতে পারতো? আপনার কি মনে হয়? যদি জানতো এটা ভারতের নাগরিক, জিন্দা বাঁচতে পারতো, জীবিত যাইতে পারতো, আলু ভর্তা করে খাই ফেলতো। পাশাপাশি কালকেই মানে যেই দিনই এটা ঘটবে, সেই দিনে ভারতের এম্বাসিতে আক্রমণ করবে, হাই কমিশন আক্রমণ করবে, হিন্দুদের উপরে আক্রমণ করবে, সকল ভারতীয় সংস্থা যত আছে, যত ভারতের স্বার্থ সংস্থা, সব জায়গায় আক্রমণ করবে এবং হিন্দুদের মারা শুরু করবে, বাড়িঘর চালিয়ে দিতে। তখন
কিন্তু এখন পাকিস্তানি আব্বারা যে আসছে কোনো সমস্যা নাই। বঙ্গবন্ধু আসলেই এই বেঈমান জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে, তার জন্য আজকে এই অবস্থা। এখন কারো জজবাজ আগে না, কোন ফরদ মাজার কিছু বলতেছে না, আনু মোহাম্মদ গ্যাং কিছু। আনু মোহাম্মদ বলবে কেন? তিনি তো একদিন সেমিনার করেছেন বিহারীদের জন্য, বিহারীদের জন্য তার দরদ লেগেছে। কিন্তু আওয়ামী লীগের লোকজন যে পানিতে ডুবিয়ে মারুক, আগুনে জ্বালায় মারুক, তাতে যায় আসে না। জেলখানায় মারুক, জেলের বাইরে মারুক, কবরের ভিতরে আরেকবার মারুক, কবরের ভিতরে লাশ জ্বালায় দেখ, জিন্দা জ্বালায় দেখ, মুর্দা জ্বালায় দেখ, তাতে আনু মোহাম্মদের চেতনা জাগে না। কিন্তু বিহারীদের জন্য চেতনা জেগে গেছিল, মোহাম্মদপুরে বিহারীদের জন্য আমরা দেখেছি সেই পর্যন্ত। এখন সেই জজবা কোথায়? কারণ ওই যে ভারতের গন্ধ পাওয়া যায় নাই, ইসরায়েলের গন্ধ পাওয়া যায় না। বাংলাদেশে ভারত আর ইসরায়েলের গন্ধ না পাইলে জজবা জাগে না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত বড় বেহায়া জাতি, আমরা নির্লজ্জ জাতি। এতক্ষণ কিন্তু দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে থাকা কঠিন হয়ে যেত যদি কোনো ভারতীয় লোক এই কাজটা করত। দীনেশ ত্রিবেদীর থাকা কঠিন হয়ে যেত। কিন্তু এখন কোন চেতনা পালিয়ে চলে যেতে হতো, পালিয়ে বিমানে না, স্পেশাল রোড দিয়ে প্রকাশ্য আসছে না, হেলিকপ্টারতে পালিয়ে চলে, বিমানও যেতে পারতেন না তিনি, এয়ারপোর্টে আটকে যেত, তাকে ঘেরাও করতো, তাকে স্পেশাল বিমানে পাঠানো হইতো, তাছাড়া কোনো উপায় ছিল না। অথবা বিমানে একটাই প্যাসেঞ্জার থাকতো, দীনেশ ত্রিবেদী, এছাড়া পারতেন না নিতে। কিন্তু ওই যে পাকিস্তানি আব্বারা মেরেছে, কোনো সমস্যা নাই। এই বাংলাদেশে এমন লোক জন্ম নিয়েছে এখন, আর এমন একটা প্রজন্ম পয়দা হয়েছে, আমি দুঃখিত একজন নারী, তারপরে কথাটা বলতেছে সামনে, লজ্জা পাচ্ছে। এদের যদি মা বোনকেও নিয়ে যায় পাকিস্তানিরা, তাও এই বাংলাদেশের জনগণ কিছু বলবে না। এটা এই ঘটনায় প্রমাণ হয়েছে। টু শব্দটি করতে দেখেছেন, এই যে ভবের পাগল যারা আছে, চিঙ্কু বাম, তাদের জজবার জাগতেছে না। কিন্তু এটা যদি ভারতের কেউ ঘটতে, এতক্ষণ দেখতেন সবার আগে চিঙ্কু বামেরা শাহবাগে মিছিল করতো আর পল্টন ময়দান গরম করতো। তারপরে মৌলবীরা নাইমা মিছিল মিটিং চালাও করা, বাংলাদেশ যেখানে হিন্দু পাইতো সেখানে পড়ে হিন্দুর বাড়ি ঘর দোকানপাট চালাই দিত, নারীদের নিয়ে দর্শন করতো। এই ঘটনা যদি কোনো ভারতীয় লোক বাংলাদেশে ঘটাই, এটা বলতে চাইছিলাম না, আপনি যেহেতু তুললেন তাই বললাম। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মাইন্ড সেট। এই জন্যই তো পাকিস্তানি জঙ্গিবাদ পয়দা করা হয়েছে। আমি জানি না যে আপনার মনে আছে কিনা, যখন জুলাইয়ের মেহেমটা সহিংসতা চলছিল, তখন আমাদের তৎকালীন বলবো কি এখনো আমি বলবো যে তথ্যমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত, উনি কিন্তু এই কথাটা বলেছিলেন আন্তর্জাতিক মিডিয়াতে। তখন উনাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আজকের দিনে এসে কিন্তু এই যে তাদেরকে ড্রাগ দেওয়া হয়েছে, করা হয়েছে, সেগুলো কিভাবে সামনে এসেছে আমি সেটা বলছি। বাট শুরুতে আপনি যে টোকাই প্রসঙ্গটা তুললেন, আমার মনে হয় আমার তরফ থেকে একটা জিনিসের একটু ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে। অনেকেই মনে করে যে টোকাই যারা, তারা তো নিঃস্ব, বা টোকাই যারা, তাদের তো অর্থনৈতিক ভাবে তারা তো সহায় সম্বলহীন। তো আমি কি আসলে ওই টোকাই কি এই টোকাই কিনা, এটা অনেকে প্রশ্ন করে। বা ফাইন্যান্সিয়াল যেই শ্রেণী ভাগ রয়েছে, বৈষম্যের যে ভাগটা রয়েছে, সেটাকে কি আমি তাচ্ছিল্য করি কিনা? উত্তর হচ্ছে একেবারেই তা নয়। এটা একটু বলা, যেমন অনেকে বলে যে ফকিন্নির বলা, আপনি শুনবেন কিন্তু অনেকেই মনে করে যে এটা মনে হয় অর্থনৈতিক বৈষম্যের জায়গা থেকে বলছে, অর্থাৎ তার আছে তার নেই সেই জায়গা থেকে বলা। আসলে ব্যাপারটা না। দিনহীন ভাবে যে চিন্তা করে, যার চিন্তার বৈকল্য আছে, মূলত ওই জায়গাটা থেকে বলা হয়। যদিও এটাকে একটা অর্থনৈতিক বিন্যাসে অনেকে এটাকে স্ট্রাকচার একটা ওয়ে দেওয়ার চেষ্টা করে, বাট আমি যে জায়গা থেকে বলি সেটার একটা মিশ্রণের জায়গা আছে, দুটোরই বাস্তবতা রয়েছে। এক হচ্ছে বাংলাদেশে যারা পথশিশু রয়েছে, এদের একটা বড় অংশকে সেই সময় কাজে লাগানো হয়েছিল। যেটা ধরেন, আমি এখন আপনাকে যে কথাটা বলছি বা এই যে তথ্যটা দিলাম, এই তথ্যটা গত 2 বছরে আপনি অসংখ্যবার দেখেছেন যে ব্রিজের নিচে যেসব শিশুরা থাকে, ড্যান্ডি যারা নেয় বা যারা হয়তো বা বৈষম্যেরই শিকার সমাজে, তাদেরকে মগজ ধোলাই করা হয়েছিল। এবং তাদেরকে যেমন করাইল বস্তিতে, আর কারণ হচ্ছে যে ওই জায়গাতে নির্বাচনী আসন কিন্তু হচ্ছে মোহাম্মদ আরাফাত ভাইয়ের, তিনি আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাতে তখন বলেছিল যে আমাকে তো অনেকেই সমালোচনা করেছে। আমার কাছে পার্টিকুলার তথ্য ছিল যে করাইল বস্তিতে এই যে যারা আপনার দিনহীন ভাবে ঘুরে বেরিয়েছে বা ঘুরে বেড়াতো বাংলাদেশে, এক ধরনের পথশিশু যারা ছিল, তাদেরকে নানানভাবে ডিরেল করা হয়েছে। এখানে একটা করুণ আর্তি রয়েছে যে যারা অর্থনৈতিকভাবে বৈষম্যে ভোগান্তির মধ্যে ছিল, তাদের ওই বৈষম্যের সুযোগ নিয়ে একদল এই কাজটা করেছে। বাট আমি কি শুধু এই অংশকে যে টোকাই বলা হয় পথশিশু, সেইটা নিয়ে কি এদেরকে টোকাই বলি না। আমি আসলে টোকাইটা বলি হচ্ছে এদের চিন্তার বৈকল্য, চিন্তার দিনহীন নিঃস্বতার জায়গা থেকে।
এটা একটু ক্লিয়ার করি। ফলে এইটাও ঠিক যে লিটারালি যাদেরকে আমরা টোকাই মনে করি তারা তো ছিলই, আর চিন্তার জায়গা থেকে যাদের এই দিনহীন নয়, যারা নিঃস্ব নয়, যারা অর্থনৈতিকভাবে সহায় সম্বলীন নয়, মূলত তারাই তো অপারেটিং সিস্টেমের কাজে ছিল। ফলে এদের চিন্তার বৈকল্যকে আমি আসলে টোকাই বলে অভিহিত করি। এটা একটু জেনে রাখা ভালো। ড্রাগ দিয়েছে কিনা এটা ছিল মেইন প্রশ্ন। উত্তর হচ্ছে ইয়েস। এবং আমি যদি এদেরকে ড্রাগ সাপ্লাই দেওয়া হয়েছিল এবং আবু সাইদকে ড্রাগ সাপ্লাই দেওয়া হয়েছিল, এইটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। আমার মনে আছে, আমি মনে হয় ছাত্রলীগের একটা ছেলে আছে ওই অঞ্চলের, রংপুরের পোমেল বড়ুয়া, পোমেলকে আমি এই প্রশ্নটা করেছিলাম। পোমেল আমাকে বেশ কিছু, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না যে ড্রাগ বিষয়ে তার সাথে আমার কথা হয়েছে কিনা, বাট একটা কথা সে বলেছিল যে আবু সাইদ প্রচন্ড উত্তেজিত ছিল। তাকে আগের দিন রাত্রে প্রায় ছোট ছোট 300 ফ্ল্যাগ দেওয়া হয়, 300 মতো ফ্ল্যাগ দেওয়া হয়, স্টিক দেওয়া হয়, লাঠি দেওয়া হয়। অর্থাৎ আবু সাইদ যে হঠাৎ করে ওইখানে এসেছে এমনটাও নয়। এবং আমাকে মার বলে হনুমানের মতো যে 2 হাত দিয়ে এরকম করছিল, ওরাং ওটাং যেটাকে আমরা বলি আর কি, ওইটাও যে তার অস্বাভাবিক আচরণ, সেটাও আমি যতদূর মনে করতে পারি পোমেলকে মনে আমি প্রশ্নটা করেছিলাম যে একে কি ড্রাগ দেওয়া হয়েছিল কিনা। আপনি নিশ্চয়ই এই 2 বছর পরে এসে এটা নিয়ে মনে হয় আমার অন্তত পক্ষে সন্দেহ নাই, আমি জানি না আপনার সন্দেহ আছে কিনা, যে এদেরকে ড্রাগ দেওয়া হয়েছিল। এদেরকে যেমন ধরেন লেটস সে বাংলাদেশে বলা হয়ে থাকে যে যারা পথশিশু এদেরকে আপনি 10 টাকা দিলে ভোজালে দিয়ে মানুষ খুন করে চলে আসতে পারবে, ডান্ডি কিনার টাকা দিলে করে দিয়ে আসতে হবে। এখানে একটা করুণ আর্তি রয়েছে বটে, বাট অপরাধ তো অপরাধী। উত্তর হচ্ছে ইয়েস, ড্রাগ দেওয়া হয়েছিল। এবং একই সাথে আমি কোন অর্থে টোকাই বলি সেটাও আমি ক্লারিফিকেশনটা দিলাম।